আমি বলছিল বাংলাতে রক। ও বাবা, বাংলায় রক হচ্ছে নাকি আজকাল? তাহলে তো এবার কীর্তন ইংরেজিতে শুনতে হবে। ওই বাংলায় রক হচ্ছে ওই কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া। এইরকম বিভিন্ন কমেন্ট আমরা ফেস করেছি, যেগুলো ছাপা হয়েছে। তো আপনি ডক্টর থেকে এই গান, এই জার্নিটা একটু শুনবো আপনার কাছ থেকে। এইবার কলেজ জীবনে প্রবেশ করে আমি যেটা দেখলাম যে আমি এর আগে তো অনেক রকম গান শুনেছি, রক মিউজিক শুনে আমার মনে হলো সব ভালো, কিন্তু এইটা আমার মিউজিক। এই করতে করতে 99-এ আমাদের প্রথম অ্যালবাম বেরোলো বইমেলার সময়। স্টিল রিমেম্বার দ্য ডেট, 3rd of February 2003। একটা বিশেষ ঘটনা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে আই থট অফ টেকিং এ হায়াটাস ফ্রম মাই মেডিকেল ক্যারিয়ার। এখানে এসে তোমায় জিজ্ঞেস করি, আপনাদের জিজ্ঞেস করি, এই গল্পটা একটু চেনা লাগছে কি কোথাও? দ্য সেম স্টোরি হ্যাজ বিন ডেপিক্টেড ইন দ্য ফিল্ম রক অন বাই ফারহান আখতার। কি হলো ব্যাপারটা বুঝতে হয়তো 15 দিন চলে গিয়েছিল, কিন্তু 15 দিন বাদে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এটা ওই রিপারকেশন অফ দ্যাট সং গেটিং ভাইরাল। তবে সেই বছর আমরা আর শো পাই। শুরু করলাম একটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতায়। ওয়েলকাম সিধুদা। সিধুদা বলতে আমরা বুঝি, শুনি, জানি ক্যাকটাস, এবং সিধুদার পুরো নাম হলো ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়। সিধুদাকে আমরা পেয়ে ভীষণ ভীষণ আমরা আনন্দিত, এবং আমরা ওয়েলকাম করছি আপনাকে আমাদের চ্যানেলে প্রম্পট উইথ পারমিতায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। আমিও ইনভিটেশন পেয়ে অত্যন্ত খুশি এবং একটু চিন্তিত, কারণ আপনারা নিশ্চয়ই জানেন পারমিতা বাই প্রফেশন শি ইজ দ্য সাইকিয়াট্রিস্ট। কাজেই মনের খবরাখবর উনি ভালোই বোঝেন, ভালোই রাখেন। তাই কি বলতে কি বলে ফেলবো, এবং তার সাইকিয়াট্রিক ব্যঞ্জনাটা উনি কি করবেন সেটা নিয়ে আমি একটু চিন্তিত। ভেরি হাম্বল অফ ইউ। আলোচনা শেষে হয়তো উনি বললেন যে সুবিধা, আপনাকে না মাসে মানে রোজ রাত্রি শোবার আগে এই ওষুধটা আর এই ওষুধটা খেতে হবে। সিধুদা, অন দ্য লাইটার নোট, ওয়েল সিধুদা, আপনি তো নিজেও একজন ডক্টর, তো আপনি ডক্টর থেকে এই গান, এই জার্নিটা একটু শুনবো আপনার কাছ থেকে। ভেরি ইন্টারেস্টিং। এটা নিজের সম্বন্ধে গল্প যদি ঠিক করে এলাবোরেটলি বলতে হয়, তাহলে পুরো এপিসোডটা এই গল্পটাই হবে। ছোট করে কিভাবে বলা যায়, আমার বাড়িতে পড়াশোনা এবং গান বাজনা দুটোরই পরিবেশ ছিল। আমার বাবা আর্মির ডাক্তার ছিলেন, আমার বাবা ভায়োলিনও বাজাতেন, আমার মা ঘরে গান করতেন, আমার 3 দিদি যারা সবাই খুবই উচ্চশিক্ষিতা এবং পরবর্তীকালে পেশাদারী জীবনে তারা সবাই শিক্ষিকা, তারাও গান খুব ভালোবাসতেন। তো এই ছিল আমার বাড়ির পরিবেশ। মার আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল। মায়ের বাবা মানে আমার দাদু, তিনিও ডাক্তার ছিলেন। সো মায়ের জায়গা থেকে ইগোটা এরকম ছিল যে আমার বাবা ডাক্তার, আমার হাজবেন্ড ডাক্তার, তো আমার একমাত্র ছেলে ডাক্তার হবে, মানে হতেই হবে। তো এরকম আমি কিছু মানে পড়াশোনা শুরু করার আগেই মনে হয় মা একটা দৈববাণী করেছিলেন যে আমার ছেলেকে ডাক্তার হতে হবে। তো সেইভাবেই আমি ছোটবেলা থেকে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি এটাই বলতাম, হ্যাঁ আমি ডাক্তার হবো। আর পড়াশোনায় মন্দ ছিলাম না, তো সেই জন্য সেই পথটা যে খুব কঠিন হয়েছিল তাও নয়। আম, হয়ে গেল। সো সেইভাবে পড়াশোনা করতে করতে এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়লাম। আর গান বাজনা তো বাড়িতে ছিলই। বাড়িতে মানে বড়দি রবীন্দ্রসঙ্গীতে ট্রেন্ড ছিল, আর মেজদি সর্দি সারাক্ষণ রেডিও শুনতো, মানে বিবিধ ভারতী আমাদের বাড়িতে মানে 8-10 ঘন্টা চলতো। আচ্ছা। তো তার সাথে দিদিরা গাইছে, আমি টেবিল বাজাচ্ছি, এরকম করে মানে এগুলো আমাদের ঘটনার মধ্যেই ছিল। সো বোথ মানে কি বলবো, পড়াশোনা একাডেমিক্স এবং মিউজিক বোথ ফ্রম ইন মাই ব্লাড অ্যান্ড ইন মাই সিস্টেম। তো সেইভাবেই আমার বড় হয়ে ওঠা। এইবার কলেজ জীবনে প্রবেশ করে আমি যেটা দেখলাম যে আমি এর আগে তো অনেক রকম গান শুনেছি, রবীন্দ্রসঙ্গীত শুনেছি, বলিউড গান শুনেছি, বাংলা আধুনিক গান শুনেছি, লোকসঙ্গীত শুনেছি, কিছু গজল ভজনও শুনে ফেলেছি, কিন্তু রক মিউজিক শুনে আমার মনে হলো সব ভালো, কিন্তু এইটা আমার মিউজিক। তো তখন ওই কলেজ জীবনে প্রথম 1-2 বছর রক মিউজিকের জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু ভাষাটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ালো, যে আমি ইংরেজি গানের যেসব কাভার ব্যান্ডসরা সে সময় কাজ করতো, তারা যখন একটা ডিপ পার্পলের গান গাইছে, কিংবা একটা পিঙ্ক ফ্লয়েডের গান গাইছে, কিংবা ডায়ার স্ট্রেটস গাইছে, তখন আমি সুরটা মিউজিকটা আমার দারুণ লাগছে, কিন্তু আমি পুরো মানে লিরিক্সটা আমি বুঝতে পারছি না।
কয়েকটা লাইন বুঝতে পারছি। তারপরে যেটা হচ্ছে যে গানটার যে পুরো মানে মর্মটা, মর্মার্থ যাকে বলে, সেইটা আমি বুঝতে পারছি না। সো একটা জিনিস আমার হৃদয়ের কাছে এসেও যেন একটু দূরে থেকে যাচ্ছে। আচ্ছা। প্রথমে আমি ভাবতাম আমি ইংরেজি বুঝি না আর কি, আমি গেও টাইপের, সেই জন্য এইসব গন্ডগোল হচ্ছে। কিন্তু আমি ক্রমশ দেখলাম যে এই আমরা সব ফেস্ট ঘুরে বেড়াতাম, আমরা ফেস্ট ফ্রেন্ড আমরা এইভাবে বলতাম আর কি, মাইট নট বি দ্য বেস্ট ফ্রেন্ড কিন্তু ফেস্ট ফ্রেন্ড। তো আমরা এর বেশ বড় একটা গ্যাং ছিলাম সমস্ত, মানে আজকে আরজি করে যাব আপনার কলেজ, পরশু শিবপুর বিতে যাব, তারপরে খড়গপুর আইআইটিতে যাব, ফিরে এসে যাদবপুর ইউনিভার্সিটি করব, আমার কলেজ ন্যাশনাল মেডিকেল করব, এইসব ফেস্ট ঘুরে বেড়াই, আমরা সব অ্যাটেন্ড করি। তাদের সাথে আলোচনা করে আমি যা দেখলাম যে তাদেরও কিন্তু একই হাল, লিরিক্সের কিছুটা বুঝতে পারছে, হেই টিচার্স লিভ দোজ কিডস অ্যালোন, উই ডোন্ট নিড নো এডুকেশন, এইটুকু বুঝলাম, কিন্তু বাদ বাকি গানের লিরিক্সটা বুঝতে পারছে না। এটা তাদেরও একই সিনড্রোম। তখন আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম যে সিমিলার জিনিস যদি বাংলায় করা যায় তাহলে তার আন্ডারস্ট্যান্ডেবিলিটি অনেক বেশি থাকবে, আর সেটা যদি বেশি থাকে তাহলে তার পেনিট্রেশন ইনটু দ্য অডিয়েন্স আরো অনেক স্ট্রঙ্গার হবে। Sure. সো যে কজন মিলে আমরাও তো এই ফেস্ট ঘুরে ঘুরে আমরাও গান বাজনা করতাম। আমি আমার ওই মিউজিশিয়ান বন্ধুদের বললাম যে চল একটা ব্যান্ড তৈরি করে আমরা বাংলায় রক করবো। বলে কি বলছিস রে? হ্যাঁ আমার মনে হচ্ছে এটা করলে ভালো হবে। বলে তার জন্য তো গান দরকার। না ঠিক, ওকে গান শোনাবো। এবার বাঙালি ছেলে মানে একটু একটু কবিতা লিখতে জানি আর কি। তো এই যে বিভিন্ন বিদেশি সুর, যেগুলোর সুর খুব ভালো লাগে কিন্তু লিরিক্স বুঝতে পারি না, সেগুলোর ওপরে বাংলা লিখতে আরম্ভ করলাম। এইভাবে একটা শোনালাম ওদের, ওরা বলে ভালোই তো হয়েছে, হ্যাঁ ভালো হচ্ছে। আবার দু নম্বরটা শোনালাম, ওরা বলে এটা আগের চেয়ে বেটার হয়েছে। আমরা তাহলে চল শুরু করি। বলে না লোক একটু তো অন্যের সুরের ওপর করছিস, নিজের সুর যতদিন না হবে ততদিন ব্যান্ড করা যাবে না, কারণ লোকজন বলবে তো সুর ঝেড়ে ও করছিস। ঠিক ভ্যালিড। এরই কয়েক মাসের মধ্যে আমি ঠিক মানে বলতে পারবো না দিন, তারিখ ইত্যাদিটা বলতে পারবো না, তবে ওই সামার ভ্যাকেশন এরম একটা সময় ছিল, তখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি। ওয়ান ম্যাজিক্যাল আফটারনুন আই উড সে আই রোট আ সং অ্যান্ড তার সুর আমি করে ফেললাম সেই দুপুরের মধ্যেই। 1-1.5 ঘন্টার মধ্যে আমার একটা গান রেডি হয়ে গেল, গানটার নাম হলো হলুদ পাখি। মারাত্মক ভালো। সেইটা আমি উত্তেজিত হয়ে বন্ধুদেরকে শোনালাম, তারা বললো হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, এইবার তাহলে চল ব্যান্ড বানাই। তো আমরা কয়েকজন ছিলাম, আমি গাইতাম, আমাদের একজন কিবোর্ডিস্ট ছিল, একজন গিটারিস্ট ছিল, কিন্তু ড্রামার চাই, বেস গিটারিস্ট চাই, এইসব তাদের খোঁজা শুরু হলো। খুঁজতে খুঁজতে এই ব্যান্ডটা বানানো হয়ে গেল 1992 24th of August। আমারই কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যে ফেস্ট অ্যাগন, সেখানে ইস্টার্ন গ্রুপ সং এই ক্যাটাগরিতে আমরা ক্যাকটাস নাম নিয়ে স্টেজে নেমে পড়লাম। আমরা 3টে গান করলাম, মানে অতটাই টাইম ছিল, 15 মিনিট না 20 মিনিটের মতন করে প্রত্যেকটা টিমকে দেওয়া হচ্ছিল, তার মধ্যে আমরা 3টে নিজেদের গান আমরা করে ফেললাম। বাহ। এই হচ্ছে শুরু গান বাজনা। তখন আমার মেডিকেল কলেজের থার্ড ইয়ার। এরপরের 11 বছর দুটো প্যারালাল লাইন হিসাবে চলেছে। আমি পাশ করেছি, প্রাইভেট নার্সিং হোমে কাজ শুরু করেছি, সেখানে 2-3 বছর কাজ করেছি, একটু টাকা পয়সা দরকার ছিল। তারপর দেখলাম 3 বছর কাজ করে আমি একটু জমাতে পেরেছি, এইবার আমি ঘরে বসে মাস্টার ডিগ্রি এন্ট্রান্সের জন্য পড়াশোনা করতে পারবো। করলাম, ডিএনবি পার্ট 1 ক্লিয়ার করলাম, তারপরে বিআর সিং হসপিটালে অ্যাটাচমেন্ট নিয়ে আমি ডিএনবি ইন ইন্টারনাল মেডিসিন এটা নিয়ে কাজ করতে শুরু করলাম। ব্যান্ড চলছে। তখন তো মানে তেমন জনপ্রিয়তা আসেনি, টুকটাক 2 মাস 3 মাসে একটা করে শো হয়তো হচ্ছে, চেনাশোনা কে রিকোয়েস্ট করে ওকে রিকোয়েস্ট করে এরকম ভাবে। এই করতে করতে 99-এ আমাদের প্রথম অ্যালবাম বেরোলো। আচ্ছা। তখনও ডাক্তারি চলছে, ব্যান্ডও চলছে। ফার্স্ট অ্যালবাম আমাদের খুব জেদ ছিল যে আমরা সারেগামা বা তৎকালীন এইচএমভি সেখান থেকেই রিলিজ করব। তো সেই জন্য আমাদের একটু বেশি অপেক্ষা করতে হয়েছিল। 99-এ আমাদের প্রথম অ্যালবাম রিলিজ করলো, তাও ঠিক আছে, ব্যালেন্স চলছে, তো প্যারালাল ট্র্যাক মানে প্যারালাল ট্র্যাকই চলছে। এরপরে ঘটলো হচ্ছে নীল নির্জনের ঘটনাটা। নীল নির্জনের অফার আমাদের কাছে এলো 2001 নাগাদ। 2002-তে আমরা রিলিজ করে ফেললাম অডিওটা, অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইনস্ট্যান্ট হিট।
অলরেডি আমাদের ফার্স্ট অ্যালবামটা পিক আপ করছিল, হলুদ পাখি হিট হচ্ছে, শুধু তুমি এলে না হিট হয়ে যাচ্ছে, তুমিও বোঝো আমিও বুঝি, লোকজন খুব মজা পাচ্ছে। ঠিক এর পাশে পাশে আমি যে চেয়েছি তোমায় এসে গেল, এবং ইটস সোল্ড লাইক হট কেক। সো বাই 2002 এন্ড ব্যান্ডের জনপ্রিয়তা ঝপ করে বেড়ে গেল। সো এই যে বললাম শো এর ফ্রিকোয়েন্সি মাসে একটা দুটো এরম ছিল, সেটা কিন্তু 2002 শেষ থেকে আমরা দেখছি মাসে 5টা 6টা 8টা অব্দি হচ্ছে। এবং এই 8টা শো এর 4টেই হয়তো কলকাতার বাইরে, কোনোটা হলদিয়া, কোনোটা কৃষ্ণনগর, কোনোটা কল্যাণী, এইসব। সেইগুলো করতে হলে তো আমার হাসপাতাল থেকে ছুটি নিতে হচ্ছে। আমি তো অন্যদিন আমার 9টা 4টে ডিউটি করলে হয়ে যাচ্ছে, আর একটা যেমন আমাদের অনকল থাকতে হয় 24 ঘন্টা, সেটা করলে আমি ম্যানেজ করেছি। কিন্তু আউট স্টেশন শো গুলো তো 4টে অব্দি ডিউটি করে যাওয়ার সময় নেই, তখন তো এত হাইওয়ে টাইওয়ে গুলোও হয়নি। এইবার আস্তে আস্তে সমস্যাটা শুরু হলো, এবং 2003 ফেব্রুয়ারিতে বইমেলার সময়, স্টিল রিমেম্বার দ্য ডেট, 3rd of February 2003, একটা বিশেষ ঘটনা ঘটলো। তার পরিপ্রেক্ষিতে আই থট অফ টেকিং এ হায়াটাস ফ্রম মাই মেডিকেল ক্যারিয়ার, যে মুলতুবি দিলাম 6 মাসের জন্য। মুলতুবি দিই এই মুহূর্তে যখন গানটা এইভাবে ওড়াচ্ছে, তাহলে সেই মানে তার সাথে একটু উড়ি। আমার পকেটে এমবিবিএস ডিগ্রি তো রয়েছেই, চাইলে ডিএনবি তেও আমি ফিরে আসতে পারবো 6 মাস বাদে। 6 মাসের জন্য একটা মুলতুবি দিই। তো মেবি বাই গডস গ্রেস, জানি না। তো সেই 6 মাসটা খুব সম্ভবত পেরোয়নি, যদিও অফিসিয়ালি 23 বছর পেরিয়ে গেছে তারপরে, ব্যাস আর ফিরে যাওয়া হয়নি আর ফিরে যাওয়া হয়। বাট আমি জানতে চাই সিধুদার ফেভারিট সং বা মনের গেঁথে দেওয়া সং, যদি একটা লাইন একটু শোনান আমাকে। আম, নিজের গানের ক্ষেত্রে তো আর ফেভারিট গান এইভাবে আলাদা করে চিহ্নিত করা যায় না। ইটস লাইক ইয়োর কিডস, মানে নিজের সন্তানদের মধ্যে একে আমি বেশি ভালোবাসি একে কম ভালোবাসি এরকম বলা যায় না। কিন্তু যে সন্তানের কাছ থেকে বোধহয় সবচেয়ে রিটার্নটা পেয়েছি, তাকে একটু আলাদা পজিশন দিতেই হয়। তাই পুরো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, ধ্রুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ওয়াও, মনটা জুড়িয়ে গেল একেবারে। আচ্ছা, এই যে তোমার সিধুদা, এই যে তোমার জার্নিটার মধ্যে তোমার অবস্টিকলস কি কি এসছে, এই যে তোমার সিঙ্গিং ক্যারিয়ারে অবস্টিকলস, কারণ সেই সময় তো প্রচুর ব্যান্ডস একসাথে শুরু হয়েছিল, তো সেই সময়টা তোমার এই অন্য ব্যান্ডস বলো বা প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অবস্ট্যাকল যেখান থেকে আসা উচিত ছিল, বা মানে সবাই এক্সপেক্ট করেছিল, বা এখনো আমার লোকজন জিজ্ঞেস করেছে তুমি ডাক্তারি পড়ে ছেড়ে দিলে, বাড়িতে তোমায় কিছু বললো না? সামহাও হয়তো মানে মা, আমার দিদিরা, উম, তারা বলেছিলেন দেখো তোমার একটা বয়স হয়েছে, তুমি তুমি এমবিবিএস পাস করেছো, তারপরে 3 বছর তুমি কাজ করেছো, সো ইউর এ ম্যাচিওর পার্সন রাইট নাও, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নাও, পরে কান্নাকাটি করো না, তখন আমরা কিছু তোমায় হেল্প করতে পারবো না, সো তুমি ভেবে নাও। তখন আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাড়ি থেকে এটাই বলা হয়েছিল, বাড়ি থেকে না এই কি হলো আর কি, মানে বাংলা সিরিয়ালের মতন ওইভাবে কেউ মানে কেঁদে ওঠেনি আর কি, ডুকরে কেঁদে ওঠেনি। তো যাই হোক, আর অবস্ট্যাকল বলতে যেটা আমরা মেইনলি ফেস করেছি, যে বাঙালির আসলে আমি বলবো যে ইন্টেলেকচুয়াল ইনার্শিয়াটা খুব স্লথ। মানে একটা সরকারকে সরাতে 34 বছর লেগে গেল, আবার তারপরে সরকারকে সরাতে আবার 15 বছর লেগে গেল। সবাই যে খুব এনজয় করছিল তা নয়, কিন্তু ওই মানে ভোটটা অন্য কোথাও দেব, তা পরের বার দেবো, এই যে বাঙালির একটা একটা মানে স্লাগিশ একটা বিহেভিয়ার রয়েছে। তো সেই জায়গা থেকে গানের একটা নতুন প্রশাখা আসছে, একটা নতুন ধারা আসছে, সেইটা কিন্তু বাঙালি ওই ইন্টেলেকচুয়াল যে এনার্জিয়া রয়েছে সেই জায়গা থেকে বাঙালি মানতে পারছিল না। সো সেইটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম কমেন্টস তারা তো করতেই পারে আর কি, কমেন্ট করতে তো পয়সা লাগে না, সেই জন্য খুব সুবিধা। সেই কমেন্ট, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মিডিয়া তো ছিল। সো মিডিয়ার কাছে জনপ্রিয় শিল্পীরা, যারা ঐতিহ্যবাহী শিল্পী, তারা
মিউজিকের সমালোচক যারা, তারা সবাই বলছিল বাংলাতে রক, এটা হতেই পারে না, বাংলা এত মিষ্টি একটা ভাষা, আর রক মিউজিক সে তার ঝাঁঝ আছে, হ্যাঁ সেই ঝাঁঝের সাথে এই মিষ্টি জিনিসটা যাবে কি করে। কেউ কেউ এরম বলেছেন যে ও বাবা, বাংলায় রক হচ্ছে নাকি আজকাল, তাহলে তো এবার কীর্তন ইংরেজিতে শুনতে হবে। এরম কমেন্ট এসছে, তির্যক কমেন্ট, ওই বাংলায় রক হচ্ছে ওই কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়ার মতন। এইরকম বিভিন্ন কমেন্ট আমরা ফেস করেছি, যেগুলো ছাপা হয়েছে, যেগুলো ম্যাগাজিনে কিংবা পেপারে ছাপা হয়েছে, আমি সেখান থেকেই কমেন্টগুলো তুলে বলছি। সো এই ধরনের কমেন্ট যখন কি বলবো, সমাজের সেলিব্রিটিরা করছেন, তো কমন ম্যান সে তো একটু পিছিয়ে রয়েছে, তারও ন্যাচারালি ইনিশিয়েটিভটা কাটতে অনেকটা সময় লেগেছে। এরকম ঘটেছে যে আমরা আমাদের ওই জন্মদিনের আমরা বার্থডে শো করছি, বা আমরা বলতাম অ্যানিভার্সারি শো, এনিওয়ে, তো 95-96 মানে কয়েক বছর হয়েও গেছে আমরা কাজ করছি। আমরা একটা অডিটোরিয়াম বুক করে আমরা শো করছি, এবার আমাদের গানের গিটারিং এরকম একটা প্যাটার্ন বাজছে, হঠাৎ অডিয়েন্স থেকে একজন চিৎকার করে উঠলো, দাদা গিটারের আওয়াজটা ফাটছে। যে ওই ফাটা আওয়াজটা যে ইন্টেন্ডেড, সেটা যে কত কষ্ট করে আমরা বার করেছি, কারণ আমরা তো জানতাম না, আমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে শিখছি, এবং কত মানে কষ্ট করে পয়সা জমিয়ে ওই পেডেলটা কিনতে হয়েছে যেটা দিয়ে ওই আওয়াজটা বেরোবে। সো ন্যাচারালি তো ইট ওয়াজ আ কাইন্ড অফ কালচারাল শক বললে একটু বেশি বাড়াবাড়ি হতেও পারে বা নাও হতে পারে। তো এই কালচারালি জিনিসটাকে, ইন্টেলেকচুয়ালি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে বাঙালির সময় লেগেছে। সো অবস্ট্যাকল বলতে এটাই। আর অবস্ট্যাকল এসবের বাইরে আমি যদি বলি ইন্ডাস্ট্রির তরফ থেকে অবস্ট্যাকল, আমরা আমাদের লাইভ শো জমানোর জন্য সেই সময় একটা মেডলে বানিয়েছিলাম। মেডলে মানে বিভিন্ন গানের টুকরো পরপর জুড়ে জুড়ে। তাই সেই টুকরোগুলোর মধ্যে কি ছিল, তখন সুমনদা হিট, সো গড়িয়ে হাঁটার মিনি মিনি বাস বাস, এটা ছিল। তারপরে ছিল সত্যজিৎ রায়, মহারাজা তোমার সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, রঞ্জনা আমি আর আসবো না, এই ধরনের বিভিন্ন গান তার টুকরো টুকরো আমরা জুড়ে একটা মেলে বানিয়েছিলাম। সেটা আমাদের লাইভ শোয়ে খুব কাজে দিত, মানে লোকজন খুব খেত আর কি। তো আমাদের শোয়ের একটা মানে এসেনশিয়াল পার্ট ছিল ওটা, বা ওটা দিয়ে শেষ করতাম অনেক সময়, হলুদ মানে সেকেন্ড লাস্ট গান ওটা, তারপরে হলুদ পালুদ করে শেষ। আমরা যখন আমাদের কোম্পানিকে আমাদের ডেমোটা জমা দিলাম, বিভিন্ন গান রেকর্ড করে, কোম্পানির তরফ থেকে বললো, আমরা ওই কটা 8টা গানই জমা দিয়েছিলাম বোধ হয়। কোম্পানির তরফ থেকে বলা হলো যে 7টা গান অ্যাকসেপ্টেড, একটা কিন্তু তোমরা ওই লাইভ শোয়ে কি একটা করো না, সেটা করতে হবে, সেটা 8th গান হিসাবে করতে হবে। এখানে এসে তোমায় জিজ্ঞেস করি, আপনাদের জিজ্ঞেস করি, এই গল্পটা একটু চেনা লাগছে কি কোথাও? The same story has been depicted in the film Rock On by Farhan Akhtar. কারণ রকনের যে স্ক্রিপ্ট রাইটার পুবালি চৌধুরী was a very close associate of Cactus. ইনফ্যাক্ট আমাদের একজন মেম্বারের সাথে ওর পার্সোনাল রিলেশনও ছিল। পরবর্তীকালে she shifted to Mumbai and she became a scriptwriter and she was the scriptwriter for Rock On. So ও এই ব্যান্ড স্টোরি যেহেতু, ও এই গল্পটা ওখানে ইনকর্পোরেট করেছিল। এনিওয়ে, ব্যাক টু ক্যাকটাসের স্টোরি। তো আমরা we put our foot down that we are not going to do this. If we are putting in 7 original songs in an album, the 8th song has to be a Cactus song, an original song, and not a cover song. We made it very particular with the company. Company shrugged and they said, well, তাহলে তোমাদের আরো কিছুটা সময় দিচ্ছি, তোমরা 8টা গান আগে স্টেজে গিয়ে জনপ্রিয় করে নাও, তারপরে আমাদের কাছে এসো, তোমাদের অরিজিনাল 8টা গানই হবে, কিন্তু সেগুলো মানে কন্ডিশন হচ্ছে সেগুলো অলরেডি স্টেজে পপুলার হয়ে থাকতে হবে। সো দ্যাট টুক আস another year maybe to get back to the company, and মানে when we were absolutely confident যে হ্যাঁ ওই গানটা আমাদের লাগে শোয়ে, কিন্তু তাছাড়াও আমাদের অন্তত 8টা 9টা গানের সেট রেডি আছে নিজেদের গান।
তো এইভাবে মানে এটাও একটা আমি অবস্টাকল বলতে পারি, কোম্পানির তরফ থেকে এরকম একটা প্রস্তাব, সেটাও একটা অবস্টাকল, মানে একটা ফিল্মের একটা ড্রামার অংশ তো বটেই। তো সেই এইগুলোই হচ্ছে অবস্টাকল, মানে তাই বললাম ইন্ডাস্ট্রির কোম্পানিগত অবস্টাকল বললাম, মিডিয়া বা সেলিব্রিটিদের তরফ থেকে, সমালোচক ক্রিটিকদের তরফ থেকে কি, আর সাধারণ মানে মানুষের কাছ থেকে কি, পার্সোনাল লেভেলে অলমোস্ট সেটা জিরো ছিল। ওকে, সিধুদাকে আমরা জানি ইউ আর আ লিরিসিস্ট, ইউ আর অ্যান অ্যাক্টর, ইউ আর আ রাইটার, এবং ইউ আর আ সিঙ্গার, মানে অনেক কিছু। অ্যান্ড অফকোর্স ডক্টর, সেটা তো নট টু বি ফরগটেন। তুমি আমাকে বলো, তুমি এই লেখার সময়টা কখন, তুমি লেখো কখন? এতগুলো গান লেখা, এতগুলো গান কম্পোজ করা, ইউর আ কম্পোজার অ্যাজ ওয়েল, তো এগুলো কখন করো কি? একটা আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের কোনো ফরমাইশি লেখা লিখতে হয় না, আচ্ছা, কেউ আমাদের কোনো সাবজেক্ট বলে দেয়নি, কেউ আমাদের কোনো কন্টেন্ট ডিরেক্ট করে দেয়নি, কেউ আমাদের কোনো টাইম লাইনও দেয়নি। সো দ্যাট ইজ আওয়ার বিগেস্ট কমফর্ট। সো কোন সময় লিখি, সত্যি এরকম ডেজিগনেটেড সময় ছিল না, থাকেও না। কখনো গাড়িতে ট্রাভেল করতে, এখন তোমার এখান থেকে এই পডকাস্ট শেষ করে গাড়িতে ট্রাভেল করতে করতে যাবো, 3 লাইন 4 লাইন মাথায় আসতেই পারে, যেটা নিয়ে আমি হয়তো আবার কালকে রাতে পন্ডার করবো। ওকে। সো এইরকম ভাবে জিনিসটা মানে একদমই মুডগত ভাবে চলে, এবং যেহেতু কোনো টাইম লাইন কোনো দেওয়া নেই, কোনো তাগিদ নেই, সেই জন্য অ্যাটলিস্ট আই ওয়েট ফর আ কম্পোজিশন টু কাম আপ ফ্রম মাই মাইন্ড। আর যদি বলো যে ইদানিং কালে মানে আফটার দ্য মানে অ্যাপিয়ারেন্স অফ দ্য স্মার্টফোন এরা, তখন আমি বলবো যে দিনটা হয়তো ফোন, হোয়াটসঅ্যাপ আর ইদানিং কালে রিলস এটসেট্রা নিয়ে কেটেই যায়। সো রাত 12টার পরে পাড়াটাও চুপচাপ হয়ে আসে, ফোনটাও অনেকটাই চুপচাপ হয়ে আসে, তখন আর ফোমো হয় না। আমার খুব ফোমো আছে, তো তখন আর ফোমো হয় না যে কেউ আমায় ফোন করলো পেলো না, কিংবা হোয়াটসঅ্যাপ করলো পেলো না। রাত 12টার পরে আমি জানি আমার বন্ধু বান্ধবরা তারাও বিশ্রাম নিচ্ছে। সো ইউজুয়ালি দিস ডেজ, maybe for the last couple of years, midnight or post midnight is my ideal time to write. সেই জন্যই হয়তো আমার লাস্ট 3 বছরে 2টো কবিতার বই বেরিয়েছে। একটা এই 26-এর বইমেলাতে বেরিয়েছে, আর তার আগেরটা আগের বছরই হয়েছে, 3 বছর না, 2 বছরের মধ্যে পরপর 2টো বেরিয়েছে। কি নাম বইগুলো? হ্যাঁ, সেটাই বলছি, সেটাই বলতে চাইছি যে মানে এই কেন এই মধ্যরাতের কথা বললাম, এই প্রসঙ্গে এলাম। প্রথম বইটার নাম হচ্ছে মধ্যরাতের ব্লুজ, ওকে। আর পরের বইটার নাম হচ্ছে মধ্যরাতের ব্যালান্স। বাহ, প্যালেস জেঙ্গলু। হ্যাঁ, খুব ভালো। তো ব্যালান্স, কারণ এই দ্বিতীয় বইটায় বেশিরভাগ গীতি কবিতা আর কি, লিরিক্স গোছের লেখা। তো সেই জন্যই মানে এবার এই মধ্যরাত শব্দটা আমি 2টো বইয়ের জন্যই কনস্ট্যান্ট রেখেছি, এরকম একটা প্রশ্নর জায়গা থেকেই হয়তো। ভেরি গুড। দাদা, তুমি তো তোমার গলায় আমি শুনেছি রবীন্দ্রসঙ্গীত ভীষণ সুন্দর তুমি গাও, এবং আমার মনে হয় রবীন্দ্রনাথ তোমার খুব কাছের মানুষ, ইফ আই এম নট মিস্টেকেন। উম, পাণ্ডিত্যর জায়গা থেকে আমি অতটা কাছের মানুষ হতে পারিনি, ন্যাচারালি জীবনে অন্য কিছু পড়াশোনার জন্য এত সময় দিতে হয়েছে। আমি রবীন্দ্রনাথজি খুব এক্সটেন্সিভলি পড়েছি, আমি তা নয়, তার জন্য আমি মানে কি বলি, জীবনের কাছে, আমার জীবনের কাছে আমি ক্ষমা চেয়ে নিতে পারি। কিন্তু ফিলোসফি ওয়াইজ বাট অর মোর ইম্পর্টেন্টলি স্পিরিচুয়ালিটি ওয়াইজ আমি কিন্তু সম্পূর্ণ রবীন্দ্রনাথ দ্বারা ইনফ্লুয়েন্সড। রবীন্দ্রনাথ যে ধরনের স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করতেন এবং সেগুলোকে যেভাবে প্রকাশ করেছেন, সেগুলো আমি আমার জীবনের পাঠ হিসাবে নিয়েছি, শুধু একটা কবিতা বা একটা গান হিসাবে নয়। সেগুলো আমি আমার জীবনের পাঠ হিসাবে নিয়েছি, এবং সেই বিশ্বাসেই আমি বিশ্বাসী হয়ে পথ চলি। সত্যি আমার কাছে কোনো মানে মূর্তি অত গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে আকাশ, সূর্য, সমুদ্র, এগুলো ঈশ্বরের মতন। প্রকৃতি আমার কাছে ঈশ্বরের মতন, এবং ওই একটা একটা অপার আনন্দ সেই প্রকৃতির মাঝে। সেটা আমি 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 আমার যাপন দিয়ে যতটা পারি আমি সেটা পালন করি। প্রকৃতির কাছে আমি যত বারবার সম্ভব হয় ফিরে যাই,
লাস্ট 2 মাসেই আমি মানে একটা পাহাড়ে গেছি, একটা সমুদ্র তটে গেছি, এপ্রিলে মেতে। তো এই সেইভাবেই রবীন্দ্রনাথ আমার কাছাকাছি। আমি যে ওনাকে নিয়ে আমি অনেক কিছু বলতে পারবো বা আমি ওনার বলার দরকার নেই, সমস্ত গেয়ে কবিতা শোনাও দাদা। উপন্যাস পড়েছি। তোমার ফেভারিট একটা রবীন্দ্রসঙ্গীত একটু গেয়ে শোনাও। যদি বানিসি যায়, যাব না যাব না, না না গো না, করো না ভাবনা, যদি বানিসি যায়, যাব না যাব না, না না গো না, করো না ভাবনা। যদিও কথা বলার মাঝখানে হঠাৎ করে গেয়ে ওঠা বেশ কঠিন, কারণ কথা বলার একটা নিজস্ব পিচ থাকে, একটা নির্দিষ্ট স্বর বা পর্দায় এই কথাগুলো বলছে। হ্যাঁ, কথারও সুর থাকে, আপ ডাউন থাকে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে একটা গানের স্কেলে শিফট করে যাওয়া একদম একটু কঠিন হয়। Anyway, বাট খুব সুন্দর গাইলে গো তুমি গানটা। আহ, আহ, এবার জানতে চাইবো তোমার পার্সোনাল লাইফে তুমি কি করো, তোমার হবি কি, তুমি কি মানে আমাদের ভিউয়ার্সরা তা জানতে চাইবে সিধুকে যে তোমার হবিস কি, তুমি পাস টাইম যে কি করো। উই অল নো দ্যাট সিধু দা ইজ আ ভেরি ফুডি পার্সন। খেতে ভালোবাসো, কি খেতে ভালোবাসো, বেড়াতে যেতে ভালোবাসো, কোথায় বেড়াতে যেতে ভালোবাসো, এগুলো সব জানতে চাইবো। বেড়াতে যেতে ভালোবাসি, এই আগের প্রশ্নের উত্তর থেকেই প্রায় সেখানে চলে গেছিলাম। হ্যাঁ, সত্যি আমি খুবই বেড়াতে যেতে ভালোবাসি। ছোট বড় যে কোনো জায়গা হোক, আমি মানে সেটা মেদিনীপুরের একটি গ্রামও হতে পারে, আহ, সেটা বিদেশও হতে পারে, সেটা দেশের কোনো ভালো জায়গাও হতে পারে। একটু ফাঁকা বেড়াতে যাওয়ার জায়গা, মানে আমার প্রেফারেন্স শুধু এটাই, একটু ফাঁকা হলে ভালো হয়। আর বেড়াতে যাওয়ার জায়গার মধ্যে আমার কাছে পাহাড় অবশ্যই অসম্ভব আকর্ষণীয়। পাহাড় আমার কাছে ঈশ্বরের মতন, যেমন আমি বললাম আগের প্রশ্নের উত্তরই। কাজে সেই উত্তরের সাথে, ঈশ্বরের সাথে আমি মানে কথাবার্তাও বলি আর কি। আচ্ছা। আমি বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে ঘুরতে গেছি অধিকাংশ ক্ষেত্রে, তবে সম্পূর্ণ একা একদম সোলো ট্রিপ তারও অভিজ্ঞতা রয়েছে আমার, সেটা অবশ্যই পাহাড়ের কাছে। আম, সমুদ্র ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু পাহাড়ের যে গাম্ভীর্য, তাতে আমি মোহিত হয়ে যাই। আচ্ছা। এই গেল। আর ঝাঁ চকচকে শহর বা স্কাইলাইন দেখতে আমার খুব ভালো লাগে, মানে বিদেশ ঘোরার সূত্রে সেইটুকু সৌভাগ্য হয়েছে হয়তো, বেশ কিছু শহরের স্কাইলাইন খুবই ভালো লাগে আর কি। মানে সেটা ম্যানহাটন তো বটেই, তার সাথে আমি বলবো টরন্টো কিংবা শিকাগো, এই ধরনের শহরের স্কাইলাইন ইজ অ্যামেজিং। মানে এত সুন্দর ঝাঁ চকচকে বিল্ডিং, সেগুলো আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকি। আম, এই হয়ে গেল বেড়ানোর প্রসঙ্গে। বেড়াতে গিয়ে ছবি তোলা, সেটা তো আমার মনে হয় সকলেই আমরা করি, এটা আলাদা করে বলার মতন কিছু নেই, খুব উল্লেখযোগ্য কিছু নেই। মানে বিরাট নিজেকে বিরাট ফটোগ্রাফার মনে করি না, কিন্তু শখ করে ছবি তুলি আর কি, এটাও বলতে পারি। আর খাবার, খাবার খাবার আমার হবি হলো তোমার। হুম ফটো তোলাটা তোমার হবি? ফটোগ্রাফার না, হবি বললাম না, আমার হবি। হবি তো বললাম, এমনি কাজগুলো এতগুলো হবি, সবকটাই হবি তো। লেখা বলো, সুর করা বলো, হ্যাঁ, সবকটাই হবির মতন। আম, আর ভাল লাগে খাবার খেতে, সেই খাবারটা বাড়িতে থাকলেও খাবার খেতে ভালো লাগে, ঘুরতে গেলেও খাবার খেতে ভালো লাগে। বাড়িতে থাকলে যেটা হয় যে মানে একদম এথনিক বাংলা ডিশ আর কি, সেইগুলো বিভিন্ন রকম ট্রাই আউট করি। আমার বাড়িতে যিনি রান্না করেন, সেও খুব ভালো পারে আর কি এগুলো। তো শুশনি শাক তুমি খেয়েছো? সুষ্টি শাক না। মানে এই ধরনের বিভিন্ন রকম শাক, হ্যাঁ, একদম মানে রেয়ার শাক কিছু, সেগুলো বাড়িতে হয়। মেথি শাক আমার যেমন ভীষণ প্রিয়। আম, বিভিন্ন রকম নিরামিষ আইটেম আমার বাড়িতে হয়, বা মানে আমিষও হয়, কিন্তু এক্সপেরিমেন্টটা নিরামিষ দিয়ে বাড়িতে, আর বাইরে বেরোলে এক্সপেরিমেন্টটা আমিষ আইটেম নিয়ে। তা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার খেয়েছি, তার মধ্যে ঝিনুক টিনুক সেসব খেয়েছি, আমি কুমিরের মাংস খেয়েছি, উটের মাংস খেয়েছি, এইসব আবার যা পাই আমি তাই খাই। ওয়েল, সিধুদা, আমাকে তুমি বলো যে তোমার এই যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তো তোমার আমাদের যে প্রিভিয়াস সরকার যে ছিল, এই তুমি তুমি তো এই আরজি কর কেস নিয়ে আমি জানি যে তুমি ইউ আর ওয়ান অফ দ্য পার্সন যে অনেক প্রোটেস্ট করেছো, অনেক মার্চ করেছো। তোমাদের কি কোনো ব্যাকল্যাশ হয়েছে তোমাদের অ্যাজ আ ব্যান্ড?
হয়েছে, হ্যাঁ, মানে এই শুটিংটা ৪ঠা মের পরে হচ্ছে। সেই জন্য বোধহয় একটু বলতে পারবো। হ্যাঁ, আম আরজিকর কাণ্ড মানে প্রত্যেকটা মানুষকে যেমনভাবে নাড়িয়ে দিয়েছিল, আমাদেরকেও অবশ্যই সেইভাবেই নাড়িয়ে দিয়েছিল। আমরা টুকটাক মিছিল-টিছিলে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু ওই মানে একটা মিটিংয়ের বা একটা মিছিলের ফেস হওয়া, সেরম ঘটনাচক্রে হয়নি। কিন্তু যেটা আমরা করেছিলাম, আমাদের মনে হয়েছিল যে আমাদের একটা প্রি এক্সিস্টিং গান এই পুরো ঘটনাটার সাথে থিমেটিক্যালি ভীষণ কাছাকাছি। হুম, লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র, জানি সব করবে লোপাট, যা কিছু তথ্য প্রমাণ, তবু রেহাই নেই তোমাদের, রেখে গেলাম আমার গান। তো আমাদের মনে হয়েছিল এই গানটা পুরো ঘটনার সাথে, পুরো পরিস্থিতির সাথে ভীষণ কনটেক্সচুয়াল। তো এই গানটাকে আমরা একটা ফ্রেশ রেকর্ডিং করি এবং আরো কনটেক্সচুয়াল কতগুলো লাইন তার জন্য আমরা লিখি, সেটাকে র্যাপ আকারে এই গানটার সাথে জুড়ে দিই। সেই গানটা আমরা রিলিজ করি, একটা মানে হালকা ভিডিও বানিয়ে আমরা রিলিজ করি। তখনও আন্দোলন চলছে। তাদের হাতে যখন গানটা গিয়ে পড়েছিল, তাদেরও মনে হয়েছিল গানটা ভীষণ কন্টেক্সচুয়াল। সো ব্যাপারটা খুব মানে র্যাপিডলি শেয়ার্ড হয়েছিল, প্রচুর শেয়ার হয়েছিল ইউটিউবে কিংবা ফেসবুকে। তো তার ফলে যেটা হয়, গানটা একটা ভাইরাল স্ট্যাটাস হয়। যাই হোক, এরপরে আহ, আমাদের মানে তখন কিছু শুনতে হয়নি এই প্রসঙ্গে, কোনো কথা বা ইত্যাদি বারণ ইত্যাদি। তারপরে আমাদের সেই বছর আমাদের ইউএস ট্যুর ছিল, প্রায় মানে দীর্ঘ একটা 1 মাসের একটা ইউএস ট্যুর ছিল। আমরা সেপ্টেম্বরের শেষে আমরা চলে যাই, আমরা ফিরে আসি অক্টোবরের শেষ দিকে। তো আসার পর থেকে বুঝতে পারি যে আমাদের কাছে কোনো শো এর এনকোয়ারি নেই। আমরা ভেবেছিলাম যে আমরা 1 মাস নেই, হ্যাঁ, ফোন রোমিং এ ছিল, তবু হয়তো না পাওয়া যেতেই পারে, টাইম যেহেতু খুব মিসম্যাচড। তো আমরা ভেবেছিলাম ফিরে আসার পরে ন্যাচুরালি যেমন হয়, শো এর এনকোয়ারি আসবে, আমরা শো ঢুকবে, আমরা শো করব। কিন্তু দেখছি যে কোনো শো এর এনকোয়ারি নেই। এমন না যে শো এনকোয়ারি এলো, ওটা মানে কিছু একটা জায়গায় মিল হলো না সেই জন্য শোটা হলো না, তা নয়, কোনো শো এর এনকোয়ারি আসছে না। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি অ্যালার্মিং ফর আস। কি হলো ব্যাপারটা বুঝতে হয়তো 15 দিন চলে গেছিল, কিন্তু 15 দিন বাদে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এটা ওই রিপারকেশন অফ দ্যাট সং Song. গেটিং ভাইরাল। সো দ্যাট সিচুয়েশন, দ্যাট কন্ডিশন ফর্চুনেটলি ডিডন্ট লাস্ট ফর লং। তবে সেই বছর আমরা আর শো পাইনি, মানে নভেম্বর, মানে রেস্ট অফ অক্টোবর, নভেম্বর অ্যান্ড দ্য এন্টায়ার ডিসেম্বর উই ওয়ার শো লেস। যেটা সবসময় পিক টাইম থাকে। একদম ডিসেম্বর, নভেম্বরে একটু কম হলো, ডিসেম্বর সেকেন্ড হাফ ইজ ভেরি বিজি। মানে ডিসেম্বরের সেকেন্ড হাফেই আমরা অন্তত 4টে শো করি, সেখানে কোনো শো এর এনকোয়ারি নেই। যাই হোক, তারপরে আস্তে ডিসেম্বরের পর থেকে দেখলাম যে না, এবার একটু একটু আসছে, শো এর এনকোয়ারি হচ্ছে, আবার আমরা আস্তে আস্তে ব্যাক টু শো গেলাম। কাজেই কিন্তু ওই ব্যাকল্যাশটা আমাদের ফর আ শর্ট টাইম হলেও আমাদের ফেস করতে হয়েছিল। সিধুদা, তোমার কাছে ফোক সং হাউ ক্লোজ ইট ইজ, মানে তুমি তুমি কোনো তোমার কোনো গানে কি ফোকের কোনো আহ, রয়েছে, স্ট্রিংস রয়েছে? ফোক, আমি বলবো যে আমি ফোকের প্রতি আকৃষ্ট হই, তার আগে শুনেছি তো নিশ্চয়ই, আকৃষ্ট হই পটার মাধ্যমে। মানে পটা ফোকটা এতটাই ভালো গায় এবং এতটা প্রাণ থেকে গায়, সেইটা শুনে আমার ফোক মিউজিকের যে ইন্টেন্সিটি, তার যে সোলফুলনেস, সেইটার প্রতি মনটা আমার যায়। এবং পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে মানে পটা folk এত ভালো গায়, সো ইফ ইজ সিঙ্গিং ফর ক্যাকটাস, why don't we come up with a song that has Bengal folk influence? তো সেই জায়গা থেকেই পাহাড়ে কোলে তোর পরশে গলে আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে মধুরে। সো এই কম্পোজিশনটা করতে খুব ইচ্ছে করেছিল এবং করেছিলাম, এবং পটা যথারীতি ভীষণ ভালো গিয়েছিল, এবং এই গানটা এখনো মানে ক্যাকটাসের বিগেস্ট হিট টপ 5 এর মধ্যে এই গানটা পড়ে। সো দিস হ্যাজ রিমেইনড মাই
ফোক এক্সপেরিমেন্ট আমি যা চেষ্টা করেছি। এছাড়া পরবর্তীকালে ফোক তো শোনা থেকেই গেছে, এবং আমি সোলো প্রজেক্ট হিসাবে আমি একটা দুটো ফোক রেকর্ড করেছি। তার মধ্যে এই গানটার লিসনারশিপ ভালোই হয়েছে। কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িতরা গোপনে, কিছুদিন মনে মনে। সো এই গেল ফোক। আর ফোকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অডিয়েন্স, একটা লাইভ শো অডিয়েন্সকে কানেক্ট করতে হলে ফোক ইজ অ্যান এক্সেলেন্ট ইনস্ট্রুমেন্ট। তো আমার একটা ছোট্ট একটা সোলো লাইন আপ রয়েছে ক্যাক্টাস ছাড়াও। আমি সিধু অ্যান্ড দ্য জার্নি এরকম নামে আমি কিছু শোজ করি। তো সেই শোজগুলোতে কিন্তু আমি দেখেছি ফোক করলে লোকজন খুব খুশি হয়। আমি পারি কি পারি না জানি না, হয়তো ফোক করছি বলে সেই জন্য লোক বেশি পছন্দ করে আর কি। তো সেইখানে দরিয়া হে আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। তো এই ধরনের গান করলে লোকজন খুব খুশি হয়। তো আমি আমি করি। তুমি তো প্লেব্যাকও করেছো অনেকগুলো, অনেকগুলো হ্যাঁ, বেশ playback কিছু করেছো। ছবিতে প্লেব্যাক করেছি। আহ, তার অধিকাংশই হিট হয়নি। হিট যা যা হয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সৃজিত মুখার্জির উমা। উমাতে অনুপম রায়ের সুর, কথা, আর গিয়েছিলাম পটা আর আমি দুজনে মিলে এসো বন্ধু। কিসে ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু। এটা বেশ পপুলার হয়। এবং সিগনিফিকেন্টলি পটা আর আমার রিউনিয়নের জন্য এই গানটা খুব কাজে দিয়েছিল। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, লং স্টোরি। Anyway, so this was a kind of hit. পরবর্তীকালে খুব রিসেন্টলি রূপমের সাথে আমি একটা ডুয়েট করলাম। আনফর্চুনেটলি গানটা অতটা দাঁড়ানো না, কিল বিল সোসাইটির জন্য আমি গানটা করেছিলাম। বরং একটা গান যেটাকে আমি অতটা এক্সপেক্ট করিনি, সেই গানটা বেশ দাঁড়িয়ে গেছে। সাথে পাঁচে পাঁচে সন্দেহটা হচ্ছে, কে যে পিছু নিচ্ছে কি কারণ। একেন বাবুর টাইটেল সং, বিশেষ করে ফিল্ম যখন একেন বাবু সিরিজ থেকে যখন ফিল্ম হলো, তখন ওনারা ডিসাইড করলেন সিরিজের গানটা ওনারা ব্যবহার করবেন না, একটা নতুন গান করবেন। সো অম্লান চক্রবর্তীর কম্পোজিশনে আমি এই গানটা গাই, এবং এই গানটা প্রডিউসার, ডিরেক্টর, সর্বোপরি দর্শকদের খুব পছন্দ হয়। কাজেই একেন বাবুর যতগুলো ফিল্ম হয়েছে প্রত্যেকটাতেই এই গানটাই রিপিট করা হয়েছে। এবং পরবর্তীকালে আমি যা দেখছি এখন, সেটা হচ্ছে সিরিজগুলোর ক্ষেত্রেও সিরিজের অরিজিনাল গানটাও রাখা হচ্ছে, আর এই গানটাও কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে। একটা গান শুরুতে একটা গান শেষে এইভাবে ওনারা ইউজ করছেন। ভীষণ সুন্দর হয়েছে গান। আচ্ছা, এবার তুমি আবার তোমাকে লাস্ট কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করবো, সেটা হলো তোমার তুমি তো রক ব্যান্ড করেছো, তোমার ইন্সপিরেশন কোন ওয়েস্টার্ন ব্যান্ড থেকে? তুমি সেগুলো একটু কথা আমি অলরেডি ছুঁয়ে গেছি। ডিপ পার্পলের কথা বলেছি, পিঙ্ক ফ্লয়েডের কথা বলেছি, কি বলবো, স্করপিয়ন্স বলবো, ইগলস, ডায়ার স্ট্রেটস, এই আছে ইউরিয়া হিপ, এরকম অনেক কিছু, লেড জেপেলিন, এরকম প্রচুর ব্যান্ড শুনেছি এবং ভালো লেগেছে। তবে পাগলামোটা সবচেয়ে বোধহয় বেশি হয়েছিল পিঙ্ক ফ্লয়েড শুনে। সবারই হয়। আমাদের ভিউয়ার্সদের জন্য যদি তুমি কিছু বলো, যে যারা নতুন বাডিং, যারা সিঙ্গার, যারা ব্যান্ড করছে, যেরকম আমার ছেলেও ব্যান্ড করে, ব্যান্ডে ও বেসিস হিসাবে কাজ করে প্লাস ভোকালিস্ট করে। তো এরকম ইয়াং যারা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তাদেরকে যদি কিছু টিপস দাও যে হাউ টু পারসিউ দেয়ার ড্রিমস টু বিকাম আ ব্যান্ড আর্টিস্ট, সেটা তুমি যদি ঠিক আছে, বিফোর টকিং অ্যাবাউট দ্যাট আই উড অ্যাড্রেস a different point altogether. সেটা হচ্ছে যে ভেরি ভেরি আনফর্চুনেটলি আমাদের বাংলাতে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি নেই, কোনো সেই অর্থে লেবেল নেই, কোম্পানি নেই, কোনো প্রডিউসার নেই। যে কজন আছেন তারা শুধুমাত্র ফিল্ম মিউজিক নিয়েই কাজ করেন। যারা নন ফিল্ম ক্যাটাগরিতে কাজ করে তাদেরকে প্রডিউস করার জন্য ভেরি আনফর্চুনেটলি বাংলাতে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি নেই। নতুন সরকার এসছেন, অনেক কিছুই হবে, নতুন হতে পারে। তো সেই জায়গা থেকে সত্যি আশায় বুক বেঁধে আছে। তো সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ইয়াংস্টারদের, যে এখানে কোনো প্রডিউসার নেই।
সো যা করতে হবে নিজেকেই করতে হবে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট। দ্যাট কলস ফর আ লট অফ প্ল্যানিং। কিভাবে তুমি নিজেকে প্রডিউস করবে? প্রডিউস করা তো শুধুমাত্র প্রোডাক্টটা নয়, প্রোডাক্টটাকে রেডি করা, তার টেকনিক্যাল অ্যাসপেক্টস এবং অবশ্যই তার কমার্শিয়াল অ্যাসপেক্টস। ইউ নিড মানি টু প্রডিউস আ প্রোডাক্ট। নিশ্চয়ই। এই প্রোডাক্টটাকে কিভাবে রেডি করবে, কত ভালোভাবে রেডি করবে এবং সেটার মার্কেটিং কিভাবে করবে, সেটাকে স্ট্র্যাটেজাইজ করা। সো এগুলোর জন্য কিন্তু ভাবনা দরকার আর সময় দরকার। অধৈর্য হলে হবে না, এটা আমার ফার্স্ট কথা থাকে। প্লিজ বি পেশেন্ট। ইফ ইউ আর ইনটু আ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, you need to have a lot of patience and vivid thinking and planning. Thankfully, এখন কোনো মিডিয়া হাউসের ওপর ডিপেন্ড করতে হয় না। আমরা যখন কাজ করছিলাম বা শুরু করেছি, সেই সময় কিন্তু মিডিয়া হাউস একটা বড় ভূমিকা পালন করেছে। এফএম গুলো আমাদের গান একটা সময় খুব নিয়মিত বাজাতো। কোনো টিভি চ্যানেল, আমরা পক্ষীরাজ বলে একটা গান করেছিলাম, একটা সিঙ্গলস হিসাবে করেছিলাম এবং তার একটা ইস্যু ছিল এলজিবিটি কিউ। এই ইস্যুতে পক্ষীরাজ গানটা করেছিলাম আমরা। সেই গানটা একটা ভিডিও হয়েছিল, বেশ ক্রিয়েটিভ একটা ভিডিও হয়েছিল। একটি পার্টিকুলার চ্যানেল সেই গানটা একদিনে 24 ঘন্টায় 12 বার দেখাতো, মানে এভরি 2 আওয়ার্স একবার করে এই গানটা দেখাবে। সেটাও সেই ফেজটা অন্তত 3 মাস মতন ছিল। সো এই ধরনের সাপোর্ট সেইটা আমরা পেয়েছিলাম, সেই সাপোর্টটা কিন্তু এখন নেই। সেটা যেমন ট্র্যাজিক ফর আ মিউজিশিয়ান, ফর আ বাডিং মিউজিশিয়ান। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ দ্য সোশ্যাল মিডিয়া ইন ইউর হ্যান্ড, যেখানে কাউকে তেল দিতে হবে না, কোনো এফএম অফিসে গিয়ে জুতো ক্ষয় করতে হবে না, দাদা প্লিজ একটু দেখো, প্লিজ একটু দাদা একটু দেখো না, এরকম ভাবে রিকোয়েস্ট করতে হবে না মিষ্টি করে, মাঝে মাঝে হাই হ্যালো করতে হবে না তার সাথে, বিকজ ইউ হ্যাভ দ্য সোশ্যাল মিডিয়া ইন ইউর হ্যান্ড। সেটাকে কিভাবে ইউজ করা যায়, কিভাবে ইউজ করবে, সেটা নিশ্চয়ই মানে আমার চেয়ে হয়তো ইয়াং জেনারেশন বেটার বুঝতে পারবে, সেই অনুযায়ী প্ল্যান করে এগেও। বাট বি শিওর অ্যাবাউট দ্য প্রোডাক্ট ফার্স্ট। লাস্ট একটা গান দিয়ে এই শোটাকে আমরা শেষ করবো। কি গান করবো? পারমিতা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন যেখানে মানুষের শরীরের পরেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের মন, সেই মনটাকে ভালো রাখার কাজ করেন। আর তার মাঝখানে শখ করে পডকাস্ট করছেন। তাই পারমিতাকে এবং ওনাদের পিডব্লিউপি পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই প্রচেষ্টা সফল হোক, ভিউয়ার্স বাড়ুক, তার জন্য আপনাদের একটু কন্ট্রিবিউশন করতে হবে। মানে কন্ট্রিবিউশন নট ইন টার্মস অফ মানি, বাট একটা লাইক অবশ্যই করেই দেওয়া যায়। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। যদি পরবর্তীকালে এরকমই কোনো এপিসোড দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলো কি লাগলো না সেটা একটা কমেন্ট করে দিন না, আমরাও বুঝতে পারবো কিভাবে এগোনো যায়। আপনাদের উদ্দেশ্যে পারমিতা, আপনার উদ্দেশ্যে, আপনার টিমের উদ্দেশ্যে, ফর পিডব্লিউপি, ফর এভরিওয়ান আন্ডার দ্য সান। না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত বিধান ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সিধু, থ্যাংক ইউ ফর কামিং। আপনাদের যদি চাকরিটা আমাদেরকে ভালো লাগে, আমাদের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।